কোন গানটা করব সেটা ভেবে পাচ্ছি না। দুটো গান আছে, তার মধ্যে একটা গান আমি অনেকবার করেছি, সেটা হচ্ছে এই গানটা, কাগজ কে দো पंख लेके पूरा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এই একটা গান আছে। আর যেটা আছে সেটা হচ্ছে गुलबहारों से निकला टंग चांद सितारों से निकला टंग आहा এটাই করি। गुलबहारों से निकला चांद सितारों से निकला दिल डूबा ओ महबूबा 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 गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, मैं और तू দিশাহারা কেমন বোকা মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। দুটো গানের ভাইব কিন্তু পুরো আলাদা। হ্যাঁ, একটা গান শান্ত আর আরেকটা গান হচ্ছে ওটা হচ্ছে ডান্স করার মতন গান, ঠিক আছে? তো দুটো গান দুরকম সুন্দর, কিন্তু দুটো গানই আমার মারাত্মক প্রিয় গান। মেহবুবার যে ইয়েটা আছে না, টং ট্রাক টং ট্রাক করে যে মিউজিকটা আছে না, দারুণ লাগে। আর তার সাথে হেলেনের পারফরমেন্স, চুম্বেশ পারফরমেন্স। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। স্লাইডারটা লাগিয়েছিলাম একটা, ওটাকে কি বলে, ওটাকে একটা মানে ইয়ে পারপাস, বলো না কি পারপাস, দুধ তারিকা, দোকানের জিনিসপত্রে যাতে ধুলো না লাগে, সেফটি পারপাস। হ্যাঁ, এখন এটা আমার গানের পারপাস হয়ে গেছে, ভিডিওর পারপাস হয়ে গেছে, যে আমি যে চিৎকার করেও গান শুনি, বাইরে থেকে হালকা করে শুনতে পাবে আর একটুখানি তাকাবে, বাহ সুন্দর তো গান করছে। তোমাদের কথা অনুযায়ী বলছি কিন্তু, নতবা আমি কিন্তু আবার নিজের ঢোল নিজে পিটাই না। তোমরা বলো, সেখান থেকে কনফিডেন্স পেয়ে তারপরে আমি কথাগুলো বলছি। তো যাই হোক, চলো ভিডিও শুরু করি। ভিডিও টপিক অবশ্যই করে বিরিমাসি একটা কমেন্ট পড়বো, আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে, সেই কমেন্টটা পড়বো, ঠিক আছে? খুব সুন্দর কমেন্টটা, শোনো। অপর্ণা লাইফস্টাইল, ঠিক আছে, উনি কমেন্ট আমাকে করেছে, আচ্ছা আমি আপনার ভিডিও দেখি প্রায় দিনই, কোনো দিন কমেন্ট করিনি, আজ করছি। বাবা, সত্যি বলছি, এই ধরনের কমেন্ট আমি যখন দেখতে পাই তখন না আমি ভাবি, বাহ আজকে মনে হয় ভিডিওটা খুব ভালো করেছি, খুব এত ভালো করেছি যে নাড়া দিয়েছে মানুষের মনে। যারা কিনা কমেন্ট করে না কোনো দিন আমাকে, তারা কমেন্ট করেছে আজকে, বা সে আমাকে কমেন্ট করেছে। তো এইটুকু পড়ে আমার সেটাই মনে হয়েছে যে বাবা কোনো দিন কমেন্ট করে না, তার মানে আমি এর মনে এমন নাড়া দিয়েছি যে আজকে আমাকে কমেন্ট করেছে। এবার সেটা পজিটিভ কি নেগেটিভ সেটা পরে শোনো, তারপরে বুঝতে পারবে, ঠিক আছে? আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি বলবেন একটু? আমি কোনো সময় বলেছি নাকি আমার কোনো প্রবলেম আছে? অপর্ণা লাইফস্টাইল, আমি কোনো সময় বলেছি যে আপনি এই প্রশ্নটা আমাকে করলেন? আগে আমি আপনাকে প্রশ্ন করছি। আমি বলেছি আমার একে নিয়ে প্রবলেম আছে, তার জন্য আমি একে নিয়ে ভিডিও করছি, বলেছি কি কোনোদিনও? কোনো সময় তো বলিনি। আমি কি বলেছি? সে আমার জান নয়, প্রাণ নয়, ওয়ান অ্যান্ড অনলি কন্টেন্ট। পরিষ্কার। এখানেই আপনার সমস্ত, সরি তোমার, এখানে তোমার, আমি কাউকে বেশিক্ষণ আপনি বলতে পারি না, সুতরাং ওই মুখ ফসকে তুমি বেরিয়ে যাবে, তার থেকে আগে ভাগেই আমি তুমি বলে দিচ্ছি। তো এখানটাই তোমার প্রতিটা লাইনের কমেন্ট উত্তর আমি দিয়ে দিলাম এক কথায়। এটা ভেবো না যে আমি তোমার কমেন্টটা পড়বো না, অবশ্যই কমেন্টটা পড়বো, তোমাকে আচ্ছা মতন করে আমি বোঝানোর চেষ্টা করব, তাই না? আচ্ছা, তো আমার কোনো জায়গায় কোনো রকম কোনো প্রবলেম নেই, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। শুধুমাত্র আমার কন্টেন্ট, এখানে এসে আমি যেটা বলবো অন্য কাউকে নিয়ে, সেটা আমার কন্টেন্ট। আমি নিজের সম্পর্কে যখন কোনো কিছু বলবো, সেটা হচ্ছে কন্টেন্ট প্লাস ইনফরমেশন, ঠিক আছে? চলো নেক্সট। কেন পড়ে আছেন ওদের পেছনে? ওদের পেছনটা খুব সুন্দর, ওরা খালি পেছন দেখায় আমাকে, আর ওদের পেছনটা এত সুন্দর, তার জন্য আমি ওদের পেছনে পড়ে থাকি। থাকতে দিন না ওদেরকে, ওদের মতো ছেড়ে দিন না। কেন কেন থাকতে দেবো ওদেরকে ওদের মতো? যদি ওদেরকে ওদের মতন থাকতে দিতে হয়, এখানে কমেন্ট না ঠুকে ওখানে গিয়ে কমেন্ট করো, ওখানে গিয়ে কমেন্ট করো যে তোমরা সোশ্যাল মিডিয়ার ঝাপ বন্ধ করে দাও। বুঝতে পেরেছো? খেয়ে না খেয়ে পাগলের মতন বকতে চলে আসো, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছো তার কন্টেন্ট ছেড়ে দিতে। আত পাগলি মহিলা কোথাকার, তুমি হচ্ছে একটা আত পাগলি মহিলা, তুমি পুরো পাগলি নও,
তুমি আত পাগলি মহিলা যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার জলজ্যান্ত ছটফট করা কন্টেন্ট ছেড়ে দিতে বলছে। তারা থাকুক তাদের মতন, আমি কি তাদের বাড়িতে গিয়ে তাদেরকে মাথায় গাট্টা মারছি নাকি যে তাদেরকে তাদের মতন থাকতে দিচ্ছি না? আশ্চর্য, জাস্ট ইউজলেস একটা ভিউয়ার, একটা ইউজলেস ভিউয়ার, ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন একটা কথা লিখেছে, কথাটা কনভেন্স নয়। আমি এতদিন ধরে শুনে আসছি কনভেন্স করার চেষ্টা। তাহলে আমি যেটা শুনেছি সেটাই ভুল। আমি যদি কনভিন্স শুনতাম তাহলে আমি কনভিন্সই বলতাম। আমি শুনে এসছি কনভেন্স, ঠিক আছে? আচ্ছা, এই কমেন্টটাই আমার বলার ছিল। নাটক তো তুমিও করছো নিজের স্বার্থে। আমি নিজের স্বার্থে নাটক করছি? বেশ করেছি। এটা হচ্ছে বিরিমাসির আনসার, আমিও দিয়ে দিলাম। আমি যদি নাটক করে থাকি, বেশ করেছি, ঠিক আছে? কে একটা ভালো রিলেশনশিপে রেকর্ড করে পয়েন্ট একটা ভালো রিলেশনশিপে কে রেকর্ড করে? গাধি, আমার ফোনটা অটো কল রেকর্ড। গাধি, যেই ফোন করবে সেটাই অটো কল রেকর্ড হয়ে যাবে। গাধি কোথাকার! এই সমস্ত গাধিরা আমার ভিউয়ার, সত্যি ভাবতেও অবাক লাগে। আমার ভিউয়ার হবে হচ্ছে তোমার কি যেন বলে, আরে বলো না, লজিক দিয়ে বুঝবে, হ্যাঁ, লজিক থাকবে। আর এটার মধ্যে তো লজিকের কোনো কিছু, লজিক দিয়ে ভাবনা চিন্তা করার পর্যন্ত ওই পর্যন্ত যেতেই হবে না। এখানে তো পুরো পরিষ্কার কথা যে আমার ফোনটা অটো কল রেকর্ড অন করা, তার মধ্যে কোথার থেকে আসে এসব গাধিরা? তো যাই হোক, চলো এখন এই ভিডিওর বক্তব্য বিষয় হচ্ছে গতকালকে বিরিমাসির প্ল্যাটিং সংক্রান্ত ভিডিও। আহা, বিরিমাসি কেন মরে না? বিরিমাসি নিজেকে নিয়ে যে কথাটা বলেছে না, বলছে আমি মরি না কেন কি জানি, এত লোক মরে, আমি কেন মরি না কি জানি। আমি শুনে অবশ্যই এটা হাস্যকর কমেন্ট ছাড়া অন্য কিছু নয়। তার জন্য আমি হেসেছি, তখনও হেসেছি, এখনও আমি সেই হাসিটাই সেটাই আমার ভেতর থেকে বেরিয়ে আসলো। কারণ ভিডিওটা আমি একা দেখছিলাম, তখনও পর্যন্ত তো আমি কন্টেন্ট বানিয়ে পারিনি, তার জন্য আমি হেসে দিয়েছি। বলে কি বললো, বলছে আমি কেন মরি না কি জানি, এত লোক মরে, আমি কেন মরি না। বালাই ষাট, তুই কেন মরবি? তুই মরলে পরে তুই একা মরবি না, তোর সাথে সাথে কতগুলো পেট না খেয়ে, কতগুলো প্রাণ না খেয়ে মরবে তুই জানিস? সেটা কি তুই চাস? সেটা কখনো করবি না। তোর পিছে তুই চলে গেলে, তুই ছেড়ে চলে যাস, বা তুই পৃথিবী ছেড়ে চলে যাস, এদেরকে ছেড়ে চলে যাস মানে বাড়িঘর ছেড়ে চলে যাস, বা পৃথিবী ছেড়ে চলে যাস, তুই চলে গেলে বেশ কয়েকটা প্রাণ কিন্তু না খেয়ে শুকিয়ে মরে যাবে। সুতরাং এই কথাটা কখনো বলবি না, নিজেকে নিয়ে এত ভাববি না যে তুই স্বার্থপরতার পরিচয় এটা, যে দূর আমি কেন মরি না, এটা স্বার্থপরের মতন কথা কখনো বলবি না। তুই বলবি আমি মরতেও পারবো না, কারণ আমার অপদার্থ বড় রয়েছে, সে যে নিজে একটুখানি রোজগার করে খাবে, আর আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যে তুলে দেবে সেই ক্ষমতাটুকু নেই। সুতরাং আমি কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মরতে পারবো না, এই কথা বলবি তুই, বুঝতে পেরেছিস? বালাই ষাট, তুই কেন মরবি? আবার তুই মরলে পরে আমাকে আবার নতুন করে কন্টেন্ট খুঁজতে হবে না, দর্শকরা এটা বলবে আমাকে। সেই কারণে আমি আগে থেকেই বলে দিলাম, কারণ বিরিমাসিকে নিয়ে কন্টেন্ট বানানো ছাড়া আমার তো আর কোনো কন্টেন্ট নেই, তাই না? এই কারণের জন্যই বললাম, আমার দিকটাও একবার ভাব। তুই না ভিডিও দিলে আমিও তো না খেতে পেয়ে মরবো, মানে ইউটিউবে না খেতে পেয়ে মরবো। কারণ আমার হাজব্যান্ড আবার অপদার্থ নয়, আমার হাজব্যান্ড ইনকাম করে, সংসারটা ওই চালায়। আমি যদি তুই যদি মরেও যাস, কথার কথা, তুই যদি মরেও যাস, আমার যদি কন্টেন্টের অভাব হয়ে আমার চ্যানেল যদি বন্ধও হয়ে যায়, আমি কিন্তু না খেতে পেয়ে মরবো না। কিন্তু তুই যদি মরে যাস, তাহলে তোর ঘরের, বুঝতেই পারছিস আশা করছি কী বলতে চাইছি, এটা সবাই জানে, এটা সবাই বুঝতে পারে। আচ্ছা, কারণ তোর স্বামী তো ওটাকে কি বলে, তুই বাদ দিয়ে মণিহারা ফণি, তুই না থাকলে পরে মণিহারা ফণি ওই গুয়ের মধ্যে শুয়ে থাকবে। আমরা দেখেছি না, তুই ছিলিস না নিচে, তোদের পোষ্য পটি করে রাখতো আর তোর বর উপরে ঘুমাতো, তুই শুকনো গু বের করেছিলিস না এসে, তো ওরকম পরিস্থিতি হবে। কিছু করে খাওয়া তো দূরের কথা, ও তো গু খাবে ঠিক আছে? আচ্ছা, এবার শুরু থেকে শুরু করি। শুরুতে কি দেখলাম, একদম শুরুতেই দেখতে পেলাম চা নিয়ে বসেছে, ঠিক আছে, লিকার চা নিয়ে বসেছে। আর হচ্ছে তোমার তারপরে কি দেখলাম, চাটা খাওয়া কমপ্লিট হয়েছে, চা খাওয়ার পরে তারপরে বিছানা গুছাচ্ছে, ওই ছোটো ঘরের বিছানাটা গুছাচ্ছে। তার আগের দিন দেখলাম যে বড় ঘরটা ক্লিন রাখবে, আর ওই ব্যবসার জিনিসপত্র আর কি ছোটো ঘরে ট্রান্সফার করবে, ছোটো ঘরে চেয়ারের উপরে রেখে দেবে। আচ্ছা, তো এবার বলছে দেখো ছোটো ঘরটা কীরকম ঘিঞ্জি লাগছে না, বলছে ছোটো ঘরটা কীরকম ঘিঞ্জি লাগছে।
এইবার এইটা যখন বলছে তারপরে আবার বলছে যে এগুলো অগোছালো হয়ে রয়েছে, তারপরে মালপত্রগুলো রয়েছে। না না, ব্যবসার মালগুলোকে ঘিঞ্জি বলা যাবে না, ব্যবসার মালগুলোকে যদি ঘিঞ্জি বলি তাহলে গণেশ ঠাকুর পাপ দেবে। আইয়া খাইছে মরছে গো। কিরে বিড়িমাসি, তুই নিজের মুখে বললি গণেশ ঠাকুরের প্রতি তোর কোনো ফিলিংস নাই, তাহলে যার প্রতি তোর ফিলিংস নাই সে তোর উপরে রাগ করুক, অসন্তুষ্ট হোক, তাতে তোর কি আসে যায়, তাই না? তাতে তোর কি আসে যায়? তুই তো মুখের উপরে গণেশ ঠাকুরকে বললি যে আমি তোমাকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইউ। গণেশ ঠাকুর, আই ডোন্ট লাইক ইউ। তখন কি গণেশ ঠাকুর রাগ করেনি? তখন কি রাগ করেনি? ভাব, ভেবে দেখ, ঠাকুরকেও মানে মানছিস বা বলছিস, মুখ থেকে বলছিস, মানলে তো আর বলতে পারতি না, না মানলে বলতে পারতি না যে আমার কোনো ফিলিংস নেই। অ্যাকচুয়ালি তুই এতটা পয়সার লোভী আর শুধুমাত্র পয়সার কারণে এতটা তুই পাগলা হয়ে গেছিস যে বলছিস ব্যবসার মালপত্রকে যদি ঘিঞ্জি বলি তাহলে গণেশ ঠাকুর পাপ দেবে। গণেশ ঠাকুরকে সিংহাসনে বসিয়ে পুজো করে তারপরে বলছিস আই ডোন্ট লাইক ইউ, গণেশজি আই ডোন্ট লাইক ইউ। সেই সময় মনে হয়নি? আমি তো বলেইছি ঠাকুরের খেয়ে দে কাজ নেই, ঠাকুর বসে রয়েছে, কে তাকে লাইক করবে, কে তাকে ডিসলাইক করবে, তাই না? কে থামস আপ দেবে, কে থামস ডাউন দেবে। সত্যি তো ওর ওই কথাটা শুনে এই মন মানসিকতাটাই সামনে বেরিয়ে আসে ওর, যে যা করবে শুধুমাত্র পয়সা উপার্জনের জন্য করবে। পয়সা উপার্জনের জন্য যদি নালা নর্দমাতে গিয়েও মুখ ঢুকিয়ে পড়ে থাকতে হয় ও সেটাও করতে রাজি। বুঝতে পেরেছো তো? তো এটাই হচ্ছে বিষয়। তারপরে কি দেখলাম, তারপরে গেল ওই চুল্লিতে গিয়ে কিছু জিনিস ঘরে রেখে নাইটিগুলো শুধু বাইরে দিল। তারপরে নিচে আসলো আর বলছে এই ঘরের দিকে এখন তাকিও না, এই ঘরটা অগোছালো হয়ে রয়েছে, মেয়ে খেলনাগুলো ইয়ে করে রেখেছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কেন মেয়েকে অর্গানাইজ হতে শেখাচ্ছিস না? মেয়েকে বলছিস না ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য? কারণ এটাই হচ্ছে ওর গঠনমূলক সময়। এই সময়টাতেই ও নিজেকে তৈরি করবে, নিজের স্বভাব তৈরি করবে। যে তুমি খেলছো খুব ভালো কথা, সারা ঘর করো খেলতে খেলতে, কিন্তু যখন বেরিয়ে আসবে তখন এই ঘর যেন আমি গুছানো দেখি, নতবা নেক্সট টাইম তুমি খেলনার জিনিসপত্র পাবে না খেলার জন্য। এটাকে বলে বিহেভিয়ারাল রিএনফোর্সমেন্ট। ঠিক আছে? বিহেভিয়ারাল রিএনফোর্সমেন্ট। তুমি ভালো কাজ করলে পরে তুমি রিওয়ার্ড পাবে, আর তুমি যদি ব্যাড বিহেভ করো, ঠিক আছে, সেখানটায় কিন্তু তোমাকে স্ক্রোল করা হবে। অবশ্যই পানিশমেন্টের মধ্যে স্ক্রোল আউট করা যেতেই পারে, সেটাও এমনভাবে করতে হবে যাতে করে বাচ্চার ইমোশনে না লাগে। তো এই জিনিসগুলো আমাদেরকে নজরে রাখতে হবে। করতে পেরেছো? শুধুমাত্র কমেন্ট সেকশানে ভয়েস মেসেজের মাধ্যমে রিপ্লাই দিলেই হবে যে বাচ্চার সম্পর্কে কোনো কিছু শুনতে চাই না, তাও আবার এমনের কাছে যাকে ঈশ্বর, যাই হোক আর কিছু বললাম না, এরকমটা বলে নিজের মাতৃত্ব নিয়ে ঢোল পেটালে হবে? বাচ্চাকে অর্গানাইজড হতে শেখাও, এটা ওর ভবিষ্যতের জন্য ইউজফুল হবে। বোঝাতে পারলাম? আমাদেরকে ইগনোর করতে না বলে নিজের বাচ্চাকে অর্গানাইজ হতে শেখাও। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে নিচে আসলো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিল, ঝাড় দেওয়ার পরে তারপরে বলছে কি ও রান্নাঘরে গেল, ম্যাগি করলো। ম্যাগি নাকি অনেক দিন পর পর খাওয়ায় মেয়েকে, ওর মেয়ে নাকি ম্যাগি পছন্দই করে না। আর এর আগে প্রত্যেক দিন দেখতাম সকালবেলা ব্রেকফাস্টে ম্যাগি খাচ্ছে, নিজেও খাচ্ছে, নিজের মেয়েকেও খাওয়াচ্ছে। তখন আর এই ইপ্পি ইয়ে ছিল না, ম্যাগি ছিল না, তখন ওই নর্মাল যে হলুদ প্যাকেটের যে ম্যাগি, সেই ম্যাগিই খাওয়াতো মেয়েকে। আসলে এত খাইয়ে ফেলেছে এখন আর মেয়ে খেতে চায় না। ঠিক আছে, ও বোর হয়ে গেছে খেতে খেতে, কিন্তু খায় না এটা বলবো না, খাওয়াতে খাওয়াতে অতিরিক্ত পরিমাণে খাওয়াতে খাওয়াতে ও এখন বোর হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে ওই কি যেন বলে রান্নাবান্নার কথা বললো। রান্নাবান্না হচ্ছে তোমার করা লাগবে না, এই বেলা তো করবে না, কারণ ওই একটা নিরামিষ তরকারি, খুব ওটাকে কি বলে হেলদি, মারাত্মক হেলদি একটা সবজি রান্না করেছিল, সেটা আছে। তারপরে ওই যে ডিম দিয়ে তরকারি করেছিল, দেখলেই গা গোলায় ওঠে। কিছু কিছু জিনিস রান্না করে দেখলেই গা গুলিয়ে ওঠে। খাওয়ার প্রসঙ্গে তো কোনোদিন যাবই না, আবার কিছু কিছু জিনিস এত সুন্দর রান্না করে দেখলেই বোঝা যায় যে জিনিসটা ভালো হয়েছে। এটা আমাদের সবার সঙ্গেই হয়, তবে ওর রান্নাগুলোর মধ্যে বেশিরভাগ যখন দেখি তখন জানি কেমন একটা গা গোলানি ভাব লাগে। ডিমের তরকারিটা ঠিক সেরকম। এক তো ডিমগুলো যখন রান্না করছে দেখছি, যখন আর কি লবণ হলুদ মাখিয়ে রেখেছে, তখনই দেখছি ডিমগুলো যে পর্দাটার মধ্যে রয়েছে সেই পর্দাটা পর্যন্ত ধোয়নি ঠিক করে, সেই পর্দাটা ছাড়িয়ে ধোয়নি। আমার মনে হয় ওইভাবেই রান্না করবে। ডিমগুলো বেশ বড় বড়,
ডিমের ওই ওপরে পর্দাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করবে, সেই সব কোনো বালাই নেই ওর মধ্যে। ও ওইভাবে লবণ হলুদ মাখিয়ে ওইভাবেই করবে। আর মাছের ডিম বলো, মুরগির ডিম বলো, এগুলো কিন্তু পেট গরম করে। মাছের ডিমে বেশি পেট গরম করে। মুরগির ডিম তো আমি অ্যাভয়েড করি, মাছের ডিম আমি অ্যালাউই করি না বাড়িতে, আমার ভালো লাগে না ওই এক্সট্রা ডিম। হ্যাঁ, ধরো ওই ট্যাংরা মাছের মধ্যে, কই মাছের মধ্যে, বা বর্ষাকালে ম্যাক্সিমাম মাছের তো ডিম হয়, তো সেই ডিম ছোটো ছোটো মাছের ছোটো ছোটো ডিম বাদ দিয়ে বড় যে ডিম অনেকে কিনে আনে, ডিমের বড়া খায়, ঠিক আছে, ডিম দিয়ে বিভিন্ন তরকারি করে, আমি ওগুলো করি না, আমার ভালো লাগে না, আমার একটা আষ্টে গন্ধ পাই, আমার ভালো লাগে না, ঠিক আছে। তো ডিম খেলে পরে পেট ছাড়বেই ছাড়বে, পেট নরম করবেই করবে। তাই এরা এইভাবে গাবিয়ে গাবিয়ে খায়, মানুষ একটু আধটু খায়, মানে এরা এক কড়াই রান্না করেছে শুধু মা আর মেয়েতে খাবে তার জন্য, ভাবতে পারছো? তো পেট নরম করা খুব স্বাভাবিক। তা বলছে বারবার আমি বাথরুম আর ঘর করছি, পেট ছেড়েছে। আবার সেই মানুষটাই রাত্রেবেলা রিঠে মাছের মাথা রসিয়ে কষিয়ে রান্না করলো। তাহলে এর কোন কথাটা সত্যি? আজকে আমার যদি একবেলা পেট খারাপ হয়, আমি কম করে 2 দিন তো মানবো বিষয়টা, যে আমার পেট খারাপ হয়েছে, আমাকে এবার সামলে চলতে হবে, আমি কমসে কম 2 দিন মানবো। একে একবেলাই মানতে দেখি না, তাহলে এর অসুস্থতার কথাতে কে বিশ্বাস করবে বলো না, কে বিশ্বাস করবে? তো যাই হোক, তা রান্নাবান্না নেই বলছে। আচ্ছা, তারপরে ঘরে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। তো শুয়ে পড়ার পরে বলছে আমি 10 মিনিট করব, রেস্ট নেব, তারপর হচ্ছে তোমার ভিডিও এডিটে বসবো। আচ্ছা, 10 মিনিট রেস্ট নিয়ে ভিডিও এডিটে বসেছে, তারপরে দরজা খুলে বেরিয়ে দেখে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এইবার বৃষ্টি নামার পরে ওর মাথাটা গরম হয়েছে, কি প্রথম গরম হয়েছে নাইটিগুলো সব ভিজে গেল। এখন এত জোরে বৃষ্টি নেমেছে, এখন গিয়ে যদি নাইটি তুলতে যায় ও ভিজবে, নাইটি তো ভিজেই গেছে। তো সেই কারণের জন্য কি রাগ বাবারে বাবা। কেন কেন বিরিমাসি, কেন কেন বৃষ্টি হয় না? বৃষ্টি হবে, দূর, বৃষ্টি হবেই না, নাটক করছে। না বৃষ্টি হবেই না, ঝড় কোথায়, ও তো নাটক। এখন বৃষ্টি পড়ছে, তার জন্য তোমার মটকা কেন গরম হলো? কেন গরম হলো? কেন গরম হলো? আমি তো চাই তোমার দোতলা পর্যন্ত, মানে ছাদ পর্যন্ত যেন জলে ডুবে যায়, শুধু তোমার ঘর। আমি তো এটাই চাই, ঝড়ে তোমার বাড়ি উড়িয়ে নিয়ে যা, আমি এটাই চাই। তুমি যেইভাবে চারপাশের মানুষের কথা চিন্তা না করে যেইভাবে তুমি ঝড় চাও, যেইভাবে তুমি বৃষ্টি চাও, সেই বৃষ্টিতেই তুমি বিরক্তি প্রকাশ করছো। কেন? সাহস দিল কে? ওই কারণের জন্যই হয়েছে। বৃষ্টি চাস না, যা ঘরে ঢোক, তারপরেই পাম্পটা চালায় দেব। ভগবান, আই ডোন্ট লাইক ইউ ভগবান, ভগবানও দেখ। তো এটা জাস্ট জোক করলাম, কারণ ও যে কোনো জিনিস পাগলের মতন চাইছে, আমি এটা চাই, আমি এটা কি ভালোবাসি। আবার সেই জিনিসটা যখন হচ্ছে তার নির্দিষ্ট মাত্রাতে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। ব্রেনের ঠিক নেই, মস্তিষ্কের প্রবলেম, ঘোর প্রবলেম, বুঝতে পেরেছো? সেই কারণের জন্য আমিও এইভাবে বললাম যে তোর যেন ছাদ পর্যন্ত টুবু জল চুবে যায়। আচ্ছা, তারপরে নাইটি নিয়ে এত কিসের চিন্তা ভাই? 6টা নাইটি নামাবো, 3 মাস খুব কষ্টে মষ্টে পড়বো, আবার 6টা নাইটি নামাবো। বিশ্বাস কর, চরম বড় লোকেরাও না তোর মতন এরকম ভাব দেখায় না। আমি বহুত বড় লোক দেখেছি, আজম্য বড় লোক দেখেছি, মানে শুরুর থেকেই বনেদি বড় লোক দেখেছি। তোর মতন এরকম মানে এইরকম আটকেলাপনা করতে দেখা যায় না। নাইটিগুলো ভালো আছে, না রং জ্বলেছে, না ছিঁড়েছে, না অন্য কিছু হয়েছে, না অন্য কোনো প্রবলেম। তারপরেও তুই সেই 6টা নাইটি সেট পুরো সরিয়ে দিলি। কারা করে এরকম? কারা করে? যাদের শো অফ করার প্রবলেম আছে, অথবা যারা অন্য কোনো কিছুর মধ্যে মানসিক শান্তি খুঁজছে কিন্তু পাচ্ছে না। তোর মধ্যে এই 2টো প্রবলেমই রয়েছে। একটা হচ্ছে শো অফের প্রবলেম রয়েছে, সেকেন্ড হচ্ছে তুই কোনো কিছুতে যেহেতু শান্তি পাচ্ছিস না, তাই এইসব করে শান্তি খোঁজার চেষ্টা করছিস। পাচ্ছিস কি? আচ্ছা, যাই হোক, তো এই নাইটি নিয়ে এত বাড়াবাড়ি, এই যে বৃষ্টিতে ভিজে গেছে, না করলেও পারতি। এরকম প্রচুর মানুষের জামা কাপড় ভিজে যায়, আর বর্ষাকালে তো এরকমটাই হয়। এক্ষেত্রে তোর ক্ষেত্রে কি বলতে পারি বলতো? প্ল্যানিংয়ের অভাব। তুই যে আগের দিন বললি না প্ল্যানিং পটিং করছিস, সমস্ত কিছু পটিই করছিস, তুই আর প্লটিং করছিস না, ঠিক আছে? প্ল্যানিংয়ের সঙ্গে সঙ্গে প্ল্যানিং তো করছিস না, শুধু পটিই করছিস। দেখো, আমরা জীবনের সব ডিসিশন পারফেক্ট হয় আমাদের জন্য, সেটা কিন্তু কখনো না। কোনো ডিসিশন আমরা না বুঝে নিয়ে ফেলি, সেটা আমাদের জন্য রং প্রুফ হয়, এবং তার জন্য আমাদের খেসারত বা মাসুলও দিতে হয়, নো ডাউট।
কিন্তু আমি যদি প্রত্যেকটা ডিসিশন উল্টোপাল্টা নিই তাহলে তাকে কি বলা যায়? তাকে বলা যেতে পারে যে তুমি যখন বুঝতে পারছো যে তোমার প্রত্যেকটা প্ল্যানিংই রীতিমতন ধরাশায়ী হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো সেখানটাতে আমাকে একটুখানি আলাপ আলোচনা করে নিতে হবে, তারপরে না হয় আমি প্ল্যানিংটা করি, এরকমটাই তো করব। তো সেই কারণের জন্যই আমিও বলছি ও প্ল্যানিং প্লটিং করে না, শুধু পটি করে। কেন বলছি কথা? আজকে ও যদি ওই শান্তির ঠিকানা করার জন্য একটা টিনের ঘর না তৈরি করে ও যদি পুরো ছাদটা শেড দিত, আজকে ও প্রয়োজন পড়লে ছাদে গিয়ে বসতেও পারতো, ছাদে গিয়ে ও ভয়েস ওভারও দিতে পারতো, ছাদে একটা খাট বা চৌকি যাই হোক একটা পেতে ও কিন্তু ঘরের মতন একটা ফিল নিতেই পারতো। আর যদি বৃষ্টিবাসটার চিন্তা যদি করো তাহলে দু সাইডে যেই জায়গাটাতে ও খাটটা রাখবে বা চৌকিটা রাখবে সেইখানটাতে দুপাশে দুটো দিয়ে নিল শেড, বা এক পাশে দিয়ে নিল, যথেষ্ট। কমসে কম এই যে ওর দৌড়ে দৌড়ে ছাদে আসা, হ্যাঁ, যে আমার জামা কাপড় মেলতে হবে, জামা কাপড় তুলতে হবে, এটা কমসে কম ওকে করতে হতো না। এটাকে বলে প্ল্যানিং করা, যে আমি একটা জিনিস করব সেটা যাতে আমার জন্য ইউজফুল হয়। জীবনের সব ক্ষেত্রে সবার জন্য সমস্ত প্ল্যানিং প্লটিং ইউজফুল হবে এমনটা কথা নয়, ম্যাক্সিমাম যাতে ইউজফুল হয় সেটাই আমরা চিন্তা করি। ইভেন যেটা আমাদের জন্য রং প্রুফ হয় সেটাও কিন্তু আমরা ইউজফুল হবে ভেবেই করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, আমাদের চিন্তাভাবনার যথেষ্ট ঘাটতি ছিল, ঠিক আছে, সেই কারণের জন্য এটা আমাদের জন্য ইউজফুল না হয়ে ইউজলেস হয়ে গেছে, উল্টে আমাদেরকে ট্রাবল দিচ্ছে। তো এর যে চুল্লি বানানো, যেটা কিনা শান্তির ঠিকানা, ঠিক আছে, সেটা এর একটা ফালতু ওয়েস্ট ছাড়া আর কিছু না। না এ অতিরিক্ত শীতে এসে থাকতে পারবে, ঠিক আছে, কারণ টিনের ঘর ছাদে বেশি ঠান্ডা লাগবে, হ্যাঁ, দিনের বেলা থাকলেও থাকতে পারবে, কারণ ওই রোদটা পড়বে, তাও তখন থাকতে পারবে, গরমকালে হবে না। বৃষ্টির সময় এই তো বর্ষাকাল যাচ্ছে, কোথায় থাকছে? ওই কয়েকদিন একটুখানি আদিক্ষেতা দেখি, ওর মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিছুদিন আদিক্ষেতা দেখতে পাই, তারপরে সেই জিনিসটা ইউজলেস হয়ে পড়ে থাকে। এই যে দোলনাটা কিনেছে মেয়ের জন্মদিনে যখন দিয়েছে, তখন সেই সময় তো আলাপ আলোচনা হতো বা কথাবার্তা হতো, বলেছিলাম কিন্তু দোলনাটা যে নিবি সেটা তো ছাদেই পড়ে থাকবে, ঘরে তো রাখার জায়গা নেই, আর ছাদে তুই কতক্ষণ থাকবি? ওই তো দোলনার মতন পড়ে রয়েছে, কয়দিন দোলনাটা ব্যবহার করে। মেয়েকে সাইকেল কিনে দিয়েছে আজ থেকে 2 বছর আগে, সেই সাইকেল তো সাইকেলের মতনই পড়ে রয়েছে। একটা সময়ও মেয়েটাকে সাইকেল প্র্যাকটিস করায় না তো। তারপরে ওই বদ্দি টাকা দিয়েছে, সাইকেল কিনেছে, সেই সাইকেলটা কি এখন ব্যবহার হয়? সেই সাইকেলটা কোথায়? এখন তো 4 চাকায় ঘোরাফেরা করে। তো বেশ কিছু জিনিস কিন্তু ওরা এইভাবেই ওয়েস্ট করেছে, ঠিক আছে। হতে পারে আমিও অনেক কিছু ওয়েস্ট করেছি, যেটা কিনা আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তারা বলবে, হতেই পারে, তাই না? তো যাই হোক, এটা গেল ওর এই চুল্লি নিয়ে কথা। আচ্ছা, এই বিষয় নিয়ে একজন কমেন্ট করেছে, তোমাকে কেন বারবার ছুটতে হবে? তোমার হাজব্যান্ড যেতে পারে না? সে তো কিছুই করে না, কুড়ে। তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে বিরিমাসি তাকে রিপ্লাই দিয়েছে, ও কাজে যায়, ও রোজ কাজে যায়, ও বসে খায় না। রোজ কাজে যায়? কবে থেকে বিরিমাসি? কবে থেকে? গাড়িটা কিনেছে কতদিন হয়েছে? মনে করছি ঊর্ধ্বে এক থেকে দু মাস কিনেছে। তার আগে কি কোনোদিনও আমরা দেখিনি যে বিরিমাসি সব কিছু করছে? অসুস্থ হোক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, যাই হোক না কেন, বিরিমাসি ঘরের সমস্ত কাজ করছে। তখন কি বিরিমাসি এই কথাটা বলেছিল যে ও রোজগার করে, ও বসে খায় না, ও বাড়িতে নেই? বলেছিল কি? এখন যেহেতু গাড়িটা হয়েছে তার জন্য এই কথা বলে প্রক্সি দিচ্ছে। এটা তার কাটার স্বভাব, বসে থাকবে, বসেই থাকবে, কুটো নেড়ে 2 টুকরো করবে না। এটা আমরা বহু দেখেছি, এত বছর ধরে এটাই দেখে আসছি। আর এখন বিরিমাসি প্রক্সি দিচ্ছে যে ও কাজ করে, ও বসে খায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, লাফিয়ে লাফিয়ে খায়। বুঝতে পেরেছো? বসে খায় না তার কাটা, মাটির থেকে 1 হাত উঁচুতে দাঁড়িয়ে ধ্যান, ওই কি যেন বলে, হাওয়ায় শূন্যে ভেসে ভেসে খায়। বিরিমাসি, ওই অপদার্থটাকে তুই উলঙ্গ করেছিস, আর কত ঢাকবি? তারপরে এই যে হাজার হাজার টাকার জিনিসপত্র কেনাকাটা করছিস, ওই কারেন্টের একটা লাগাবে, একটা লাইট লাগাবে, সেটা তুই ফেরত দিবি কি না, হেনা তেনা, এটা তুই সেট করার জন্য ইলেকট্রিশিয়ানকে ডাকবি কেন? তোর বর তো কারেন্টের কাজও শিখেছে। তুই নিজের মুখে বলেছিলি যে তোর বর কারেন্টের কাজও শিখেছে, তো তোর বর এইটুকু পারে না? বিশ্বাস কর, আমাদের ঘরে এইটুকু ছোটো মোটো কাজ আমাদের ঘরের লোক করে দিতে পারে,
আমার হাজব্যান্ড করে দিতে পারে, তোর হাজব্যান্ড এইটুকু পারে না করতে। যেহেতু ওই লাইটটা লাগানোর জন্য কোনো রকম কোনো ড্রিল করতে হবে না, আঠা সিস্টেম, তো সেটা করার জন্য আবার মিস্ত্রি রাখতে হবে, ইলেকট্রিশিয়ান রাখতে হবে, জানি না। আচ্ছা, এটা গেল। এবার আসি, ও বেশ কিছু জিনিস অর্ডার করেছে, যেমন কিনা সোফার কাভার, লাইট, তারপরে হচ্ছে তোমার ফ্লাওয়ার ভাস, তার মধ্যে ফ্লাওয়ার থাকবে। এবার ওর মানে লাল, সবুজ, নীল, হলুদ এই ঘরটাকে হোয়াইট আর ইয়েলোর কম্বিনেশনে এবার তৈরি করবে, ঠিক আছে। লিটারালি ও বলতে চাচ্ছে ওর ঘরটাকে ওর সূর্যমুখী বানিয়ে দেবে, ওর ঘরটাকে ও পুরো হলুদে ভরিয়ে দেবে, তার সঙ্গে সাদার ছোঁয়া রাখবে। ওই যে রান্নাঘরটা যেখানে কিনা দুজন দাঁড়ালে পরে আর জায়গা থাকে না, যেই জায়গা স্পেসটা আছে কাউন্টারটা স্ল্যাবটা বাদ দিয়ে, সেখানটায় দুজন দাঁড়ালে আরেকজন দাঁড়ানো মুশকিল হয়ে যায়। সেই জায়গা, সেই রান্নাঘরটাকে নাকি ও আবার ডেকোরেশন করবে। কোনো কিছু এক্সট্রা সেট করার জায়গা তো ওখানে নেই, স্পেস নেই, তাহলে নতুন করে কিভাবে ডেকোরেশন করবে? ওই যে ফ্রিজের গায়ে স্টিকার লাগিয়েছে সেরকম, নাকি কাউন্টারের ওপরে স্টিকার লাগিয়েছিল যেটাকে তুলতে কালঘাম বেরিয়ে গিয়েছিল সেটা করবে? আর কি করবে? কোনো কিছুতেই তো এর মন ভরছে না, কোনো কিছুতে মন ভরছে না। এখন পারলে ওয়ালের কালারটাও চেঞ্জ করে দেয়। ও যদি পারতো ও দেওয়ালের কালারটাও চেঞ্জ করে দিত, বুঝতে পেরেছো? লালের থেকে এখন হোয়াইট আর ইয়েলোতে শিফট করবে। ওর ঘরটা এখন পুরোপুরি সূর্যমুখী বানিয়ে দেবে। সানফ্লাওয়ারে পেয়েছে। কিরে, ওই নিউমোরোলজিস্ট বলবো না, নিউমোরোলজিস্ট কি সাজেস্ট করেছে এই কালারের কথা? আমার তো মনে হচ্ছে তোকে এই সানফ্লাওয়ারের বিষয়টা ওই নিউমোরোলজিস্টই তোকে মনে হয় সাজেস্ট করেছে। যাই হোক, দেখা যাক। আমরা কল্পনা করতে পারি যে ওর ঘরটা পুরো হলুদ আর সাদাতে সাজালে পরে কেমন লাগবে, তাই না? এর জন্যই বিছানার চাদর হলুদ রেখেছে, সোফার কাভার হলুদ রেখেছে, তারপরে হচ্ছে তোমার কি বলে ফ্লাওয়ার ভাস সূর্যমুখী ডাইরেক্ট নিয়ে আসছে। তো যাই হোক, আমরা দেখব। এবার একজন কমেন্ট করেছিল যে পুজো আমাকে করেছিল না ওকে করেছিল, মনে হয় আমাকেই করেছিল, যে পুজো হচ্ছে তুমি তোমার বাড়ি সাজাচ্ছ কেন, তুমি মন্দির সাজাচ্ছ না কেন? বা আমাকে যদি কমেন্টটা করে থাকে তাহলে এইভাবেই, বিষয় একটাই যে ও ওর ঘর সাজাচ্ছে কেন, ও তো মন্দির সাজাবে, তাই না? দেখো, ও দুর্গাপূজাটা করছে অনলি কন্টেন্ট পারপাস, ঠিক আছে? এখন ও জানে যে ওর চরিত্র বিক্রির পালা শেষ, ঠিক আছে? ও নতুন করে এই ধরনের কোনো কিছু করতে পারবে না, করবে না তা না, করতে পারবে না। কারণ যে আমাকে বলেছিল যে সামনে এসে যদি দাঁড়ায় আমি চলে যাব, এটা কখনোই বলা যায় না যে ও আর করবে না, ও করতে পারবে না। ওর কাছে অপশান নেই, ওখানে থাকা ছাড়া ওর কাছে অপশান নেই। কারণ এটা তোমরা ভালো মতন জানো যে ও প্ল্যান করে রেখেছিল যতদিন না পর্যন্ত ভাই একটা কাজ পাচ্ছে ততদিন পর্যন্ত ও এই তার কাটার সঙ্গে জাস্ট সংসার নাটক খেলবে। তারপর যখন ভাই একটা কাজবাজ পেয়ে যাবে তখন এই বিরিমাসি আর মারু দুজনে মিলে ওই ঘাটেই একটা জায়গা কিনবে এবং বাড়ি করবে, একসাথে থাকবে। এ থাকবে ভাইকে নিয়ে আর মারু থাকবে তার হাজব্যান্ডকে নিয়ে। তো এই ধরনের প্ল্যাটিং যারা যে করে রেখেছিল সে আর করবে না এই ধরনের কাজ, আর সেটা আমরা কখনোই বলতে পারি না। তার কাছে এখন আর অপশান নেই, কারণ সে শুনতে পেয়ে গেছে যে ভাই হচ্ছে যুক্ত হয়ে গেছে, অন্য একটা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তারপরেই তো ভাইয়ের নামটা নোংরা বলে মনে হতে শুরু করলো। ভালোবাসলে কখনো তার নাম নোংরা হয়? পাচ্ছি না, পাবো না। ভালো তো বেসেছিলাম। ও নিজের ভালোবাসাকে নিজেই কলঙ্কিত করে। ঠিক যেমন এই বৃষ্টি হচ্ছিল বলে ও নিজেকেই বলছিল না যে আমি নিজেই নিজের শত্রু, বলছিল না আমি নিজেই নিজের শত্রু। আমি নিজেকে এখন গালি দিতে ইচ্ছা করছে, বলি নতুন আবিষ্কার করতে হবে। তোকে গালি দেওয়ার জন্য যে সমস্ত গালি অলরেডি প্রচলিত রয়েছে তোকে শ্যুট করবে না, তোর জন্য নতুন রকমের গালি আবিষ্কার করতে হবে, তারপরে তোকে দিতে হবে, বুঝতে পারলি? তো যাই হোক, এই দিয়েই ভিডিওটা শেষ করব। কারণ রাত্রেবেলা বললো যে ওর মাসি থাকবে, কাজের মাসি থাকবে, খুব ভালো, খুব আনন্দ পেয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে তোমার ওই রিঠে মাছের মাথা দিয়ে কষা করলো, যার কিনা পেট খারাপ সে আবার সেই কষা করলো। এই তো গত
কালকের ভিডিওতে এটাই রেখেছি, এটাই তোমাদেরকে বলে দিলাম, মানে কন্টেন্ট করে বানিয়ে দিলাম, কন্টেন্ট বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করে দিলাম। আরে তোমরা বুঝতে পারো আমি জানি। আর ওই যে কে যেন আমাকে নামটা কি যেন বলেছিল না, যে পিছু কেন ছাড়ছো না? আরে পিছন যদি দিয়ে রাখে তাহলে পিছু ছাড়া যায়? লেজ ধরে তো নাড়াবোই নাড়াবো। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সূর্যমুখী ঘর দেখা সূর্যমুখী কুটির সূর্যমুখী কুটির দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো, আমরাও প্রস্তুত। কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই প্রশংসা করে দেবো, আর খারাপ লাগলে তো সেইটা নিয়েও বলে দেবো। চলো টাটা। আর ওটা বুঝতে হবে তোমাদের যে কেন ওই মন্দিরটা পরিষ্কার করছে না, কারণ ও জানে যে কন্টেন্ট পারপাস আমি পুজোটা করছি। আমি সমস্ত ব্লগার আর স্পেশাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি ইনভাইট করব, তারা এসে আমার ঘরেই ঢুকবে, সেই কারণে আমি আমার ঘরটাই আগে গুছাবো। প্যান্ডেল মন্দির ওসব বাদ মে দেখেঙ্গে, ওখানটায় লোক কতক্ষণ থাকবে, মানুষজন কতক্ষণ থাকবে ওখানে, থাকবে তো আমার ঘরে। বুঝতে হবে তোমাদের, বুঝলে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই মন্দির সারানোর হলে এত বছর পর্যন্ত ইনকাম করছে, এত কিছু করছে, এতদিন পর্যন্ত ওই ভগ্নপ্রায় অবস্থায় থাকতো না, বুঝতে পারলে? ভগ্নপ্রায় অবস্থায় থাকতো না। বাসন, ঠাকুরের বাসনগুলোর দিকে নজর দিও তো একটু, খুব কম দেখায় তো, নজর দিও পারলে। তার